আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ছোট্ট আলোচনা শুরু করতে চলেছি, যেখান থেকে তোমরা আজকের এই ভিডিও থেকে 5 মার্কের একটি কোশ্চেন, 5 মার্কের নয়, এমসিকিউ যেহেতু, সেখান থেকে তোমরা 5 মার্কস এইখান থেকে এই আলোচনার মধ্যে থেকে তোমরা পাবে। কারণ তোমরা অবশ্যই থাম্বনেল দেখে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের মধ্য থেকে যে এখানে আমি কোনো কোশ্চেন অ্যান্সার নয়, এখানে পুরো থিওরি বেস একেবারে ক্লিয়ার কনসেপ্টের উপর জোর দিচ্ছি। তাই প্রত্যেকটি টপিক থেকে মারাত্মক কোশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের 5 মার্কস অবশ্যই পরীক্ষায় থাকবে। প্রথমেই তোমরা যা দেখতে পাচ্ছ বৃদ্ধি, আমি র্যান্ডাম তোমাদের বলে যাব, আর কোনো মাঝখানে না কথা বলেই শেষে কয়েকটা কথা বলবো, অবশ্যই মন দিয়ে শুনবে। ওকে, নেক্সট। দৈহিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের আকারের যে স্থায়ী ও অপরিবর্তনীয় পরিবর্তন হয় তাকে বৃদ্ধি বলে। বীজের অঙ্কুরোদ্গমের পর এবং ফুল ফোটার আগে পর্যন্ত উদ্ভিদের বৃদ্ধিকে অঙ্গজ বৃদ্ধি বলে। উদ্ভিদে পুষ্পমুকুল সৃষ্টি ও সেই মুকুলের ক্রমে ফুল ও ফলে পরিণত হওয়ার সময়ের মধ্যে যে বৃদ্ধি ঘটে তাকে জনন বৃদ্ধি বলে। তোমাদের একটি সিক্রেট কথা আমি বলে রাখি, যেখান থেকে তোমরা প্রশ্ন ফাঁস হয়ে গেলে তোমরা পেয়ে যাবে। কোনখান থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে কনসেপ্ট। অবশ্যই কনসেপ্ট। এমসিকিউতে 50টি 100টি কোশ্চেন করে কোনো মতেই তুমি কমন পেতে পারো না। অবশ্যই 50টি কনসেপ্ট ক্লিয়ার করে তুমি পুরো 100% পেতে পারো, কিন্তু ওই গুটি কয়েক কোশ্চেন পড়ে নেবো। ইউটিউবে অনেক এরকমই আছে যারা স্ক্যাম করে, প্রশ্ন ফাঁস, মুখ ফাঁস। তোমাদের আজ থেকে আমি সতর্ক করে রাখছি। আমি এখানে যেগুলো দিচ্ছি তোমাদের টিউশন টিচার অথবা তোমরা যেগুলো রেডি করছো ওইখান থেকে তোমরা কমন পাবে, কিন্তু কনসেপ্ট ভাই ক্লিয়ার রাখতে হবে। কোশ্চেন এবং আনসার মুখস্থ রাখলে কিন্তু কোনো মতেই হবে না। ব্যাপারটা তোমাদের এখানে এমসিকিউ, এটা বারবার তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি। সেম 3 মারাত্মক ভাইটাল পয়েন্ট। ওকে, তাই বেশি না কথা বাড়িয়ে আমি পরিস্ফুরণে চলে যাচ্ছি, অর্থাৎ ডেভেলপমেন্ট। উদ্ভিদের বৃদ্ধি ও ক্রমবিকাশের অঙ্গীভূত অবস্থাকে উদ্ভিদের পরিস্ফুরণ বলে। কয়েকটি বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম: অনুভূমিক আণুবীক্ষণিক যন্ত্র, অক্সানোমিটার, পেফারের স্বয়ংক্রিয় অক্সানোমিটার, বসুর ক্রেস্কোগ্রাফ, স্পেস মার্কার ডিস্ক। বৃদ্ধি পরিমাণগত চরিত্র মাপা যায়। বৃদ্ধি নিরবিচ্ছিন্ন নয়, বৃদ্ধি স্থায়ী ও অপরিবর্তনীয়। নেক্সট, পরিস্ফুরণ। গুণগত চরিত্র মাপা যায় না, পরিস্ফুরণ নিরবিচ্ছিন্ন, স্থায়ী, অপরিবর্তনীয় নয়। নেক্সট, আমি যেখানে ঢুকছি সেখানে হচ্ছে শস্যের বৃদ্ধি দশা। প্রত্যেকটি টপিক থেকে মারাত্মক তোমাদের জন্য নিজের চিন্তাভাবনায় তৈরি, হাতে তৈরি নোটস, কোনো পুরনো বছরের নয়, এই বছরই তৈরি নোটস তোমাদেরকে আমি বলছি। তাই একটু তোমরা সময় নিয়ে দেখবে, ভিডিওটি একদমই স্কিপ করবে না, না হলে মারাত্মক ভুল করবে। 3টি দশা আছে এখানে: সৃষ্টি দশা, দীর্ঘকরণ দশা এবং পরিণত দশা। বীজের অঙ্কুরোদ্গমের পর থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি দশাকে বলা হয়। বীজের অঙ্কুরোদ্গমের পর থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি দশাকে বলে সিগমোইড বৃদ্ধি দশা। শুরু থেকে শেষ পর্যন্ত সময়কে বিজ্ঞানী স্যাক্স আখ্যা দিয়েছেন যে মুখ্য বৃদ্ধিকাল। সিগমোইড বৃদ্ধির প্রধান 5টি দশা থাকে। 17টি মৌলিক উপাদান দরকার। 6 হরমোন। মূল ও কাণ্ডের বৃদ্ধির জন্য অক্সিন, খরবাগাট প্রজাতির বৃদ্ধির দৈর্ঘ্যের জন্য জিবারেলিল, কোষ বিভাজনের জন্য কাইনিন, ফুল ফোটার জন্য ফ্লোরিজেন। আলোক সময়কাল নীতিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে স্থিতিকাল অনুসারে: ছোট দিনের শস্য, বড় দিনের শস্য এবং মাঝারি দিনের শস্য। ছোট দিনের শস্য, যেটি একটি আমি টিক্স তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি, যেটি বর্ষাকালে হবে। 8 থেকে 9 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন। কয়েকটি উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ। বড় দিনের শস্য বা বড় দিনের ফসল যেটি শীতকালে ঘটে থাকে, যেটি শীতকালে হয়ে থাকে 12 থেকে 14 ঘন্টা অবশ্যই তাপমাত্রার প্রয়োজন আছে। দেখেন, দিন নিরপেক্ষ শস্য, আলোর কোনো প্রয়োজন নেই। কয়েকটি উদাহরণ আছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এবং দেখে নেবে। 8 থেকে প্রয়োজন অনুসারে 3 ভাগে ভাগ করা। প্রয়োজন অনুসারে 3 প্রকার। একটি ম্যাজিক শিখিয়ে দিচ্ছি, যেটি তোমাদের সেমিস্টার 3তে কাজে লাগবে। এই ম্যাজিক দেখো: আলোক বিলাসী উদ্ভিদ, আলোক বিমুখী উদ্ভিদ এবং আলোক নিরপেক্ষ উদ্ভিদ। আলোক বিলাসী, মানুষ সবসময় কী চায় না, বিলাসবহুল জীবনযাপন করতে চায়। বিলাসী মানে সূর্যের আলো প্রয়োজন, সান ইয়েস, অর্থাৎ আমার সূর্যের আলো প্রয়োজন, সূর্য প্রয়োজন, হ্যাঁ সূর্য প্রয়োজন। যেখানে আলোক বিলাসী, যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে তোমরা দেখবে আলো না হলে তারা কোনো মতেই বাঁচতে পারে না,
কোনো মতেই তাদের ফল আসে না, ফুল আসে না, তাদেরকে বলবো আলোক বিলাসী। আমি বিলাসবহুল জীবনযাপন করবো, আলোক বিমুখী, আমার লাগবেই না, পুরো বিপরীত, আমার কোনো লাগবেই না। নো সান লাগবে না, যেমন মস, ফার্ন, কচু, ইটিস ইত্যাদি। আলোক নিরপেক্ষ উদ্ভিদ, যেখানে সাম সানলাইট, মানে কিছুটা সূর্যালোকের প্রয়োজন আছে। তাহলে ম্যাজিকটা হচ্ছে, আমি বিলাসবহুল জীবনযাপন করব তাকে বলবো বিলাসী, আমি বিপরীত বিমুখী, এবং আমি নিরপেক্ষ, আমার অর্ধেক নিরপেক্ষ, আমি এ দলেরও থাকবো ও দলেরও থাকবো, আমি নিরপেক্ষ থাকবো। নেক্সট 9 তারিখে 40 ডিগ্রি ফারেনহাইট থেকে 120 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় না। 70 ডিগ্রি ফারেনহাইট থেকে 80 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বা তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি সব থেকে উপযুক্ত হয়ে থাকে। নেক্সট এবারে চলে যাব পুরো পার্টিকুলার একটি জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের প্রথমে যাচ্ছে প্যাডিফা ধানের ক্ষেত্রে। এখানে কয়েকটি আমি তোমাদেরকে নিয়ে এসেছি, 1 2 3 4 করে লেখা আছে এখানে, যেগুলো দেখাচ্ছি পুরো ইউনিট 1-এর ওপরে আমি কাজ করেছি, সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই 5 নাম্বারের যে 5টি এমসিকিউ আসবে, এখান থেকে 100% থাকবে। কিন্তু কনসেপ্টে বুঝতে হবে ভাই, বারে বলছি, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সেমিস্টার 3-তে মিথ্যে ভ্রান্ত ধারণায় আমি বিভ্রান্তি করতে তোমাদের থেকে চাই না, তাই আজ থেকে এখন থেকেই তোমাদেরকে বলে রাখছি ভাই, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাই কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমার এই আজকের ক্লাস। চারা রোয়ার 4 থেকে 10 দিনের মধ্যে অপপ্রধান গুচ্ছমূল সৃষ্টি হয়। শ্রী পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে একটি চারা লাগানো সুপারিশ করেছেন। ধানের বাঁশকাঠির বাড় কমে গেলে গর্ভোত্তর অবস্থা বলে। ধানের দুধ শীষ দশায় দুধ গাঢ় হতে থাকে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সময় লাগে ধানে দুধ শীষে গাঢ় হওয়ার জন্য। নেক্সট হচ্ছে গমের ক্ষেত্রে, গমের জীবনচক্র 110 থেকে 140 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে। গম বোনার 18 থেকে 21 দিনের মাথায় গুচ্ছ মূল উৎপন্ন হয়। মুকুট শিকড় দশা দেখা যায় গমের ক্ষেত্রে। বীজ বোনার 70 থেকে 75 দিনের মাথায় গমের শীষ বের হয়। নেক্সট জুট, অথবা তোমাদের ক্ষেত্রে যাকে বলো পাটের ক্ষেত্রে, বীজ বোনার 130 থেকে 210 দিনের মধ্যে গাছে ফুল আসে। বীজ বোনার 135 থেকে 40 দিন পর পাট কাটলে ভালো হয়। নেক্সট হচ্ছে আলুর ক্ষেত্রে, আলুর কন্দ গঠন দশা বা টিউবেরাইজেশন ফেজ যাকে বলছি আমরা, সেক্ষেত্রে দেখা যায় ত্বকপুষ্টি দশা শেষের দিকে হয়, সুবেরাইজেশন স্টেজ। নেক্সট হচ্ছে আখের ক্ষেত্রে দেখো, বিচন লাগাবার 7 থেকে 10 দিন পরে অঙ্কুরোদ্গম শুরু হয়, 30 থেকে 35 দিনে শেষ হয়ে থাকে। 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো হয়। বিচন লাগানোর 90 থেকে 120 দিন পর্যন্ত বিয়ান বের হয়। আখ কাটার সময় গ্রীষ্মমণ্ডলে শর্করা 8 থেকে 12% জমা হয়। যতটুকু প্রয়োজন আমি তোমাদের এখানে ততটুকুই বলছি। আমি একটু স্পিডে বলার চেষ্টা করছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব একটা ভালো নয়, তাই আমি একটু স্পিডে বলছি, সাউন্ডলি বলছি, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। এরপর হচ্ছে মেজত ভুট্টার লিফ কালার দেখা যায় মাস্টার্ড। সরষের ক্ষেত্রে অঙ্গজ বৃদ্ধি দশা দেখা যায়, জনন বৃদ্ধি দশা দেখা যায়। এরপরে আছে C3, হচ্ছে প্ল্যান্টে ঢুকে গেছি আমরা, উদ্ভিদের ক্ষেত্রে C3 প্ল্যান্ট। দেখো, সালোক সংশ্লেষ অন্ধকার দশায় প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ হিসেবে 3PGA উৎপন্ন হয়। এই PGA এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাটে এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। তোমাদের কোশ্চেন থাকবে, C3 উদ্ভিদের বিক্রিয়া কোথায় সম্পন্ন হয়ে থাকে বা কোথায় ঘটে থাকে? উত্তরটা হবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। C3 বিক্রিয়া পথের অপর নাম হচ্ছে কেলভিন চক্র। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, C3 বিক্রিয়া পথের অপর নাম হচ্ছে কেলভিন চক্র। এই বিক্রিয়ার প্রধান উৎসেচক হচ্ছে রিবিউলেজ 1 to 5 বিসফসফেট কার্বক্সিলেজ। 5 ATP হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ওকে, C3 বিক্রিয়ার প্রতিটি উৎপাদিত গ্লুকোজ অণুর জন্য 12 অণু ATP প্রয়োজন হয়ে থাকে। উদাহরণ হচ্ছে ধান, গম, আলু। আরেকটি হচ্ছে রুবিস্কো, এখানে লাগে, যেটি ATP অণু উৎপন্ন করতে খুবই কাজে লাগে। নেক্সট হচ্ছে C4, এখানে 4টি কার্বনযুক্ত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 পাতার মেসোফিল কলা কোষে এবং কিছুটা বিক্রিয়া নালিকা বান্ডেল আবরণীর কোষে সংগঠিত হয়ে থাকে।
একটি মারাত্মক পয়েন্ট 3 নম্বরে তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি। 1967 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যাজু স্ল্যাক আখ্যা দিয়েছেন গাছের পাতা। এই বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। এর অপর নাম দিয়েছিলেন হ্যাজু স্ল্যাক চক্র, কারণ এই পাতায় আখের পাতায় 1967 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যাজু স্ল্যাক প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলেন এর অপর নাম হচ্ছে হ্যাজু স্ল্যাক চক্র। সাধারণত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। প্রতি অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 19 অণু এটিপি প্রয়োজন। উদাহরণ হচ্ছে ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। C4 এর প্রধান উৎসেচক হচ্ছে পেপ, কার্বোস্কিলেজ এবং রুবিস্কো। ওকে, নেক্সট হচ্ছে ক্রাসুলেসিও অ্যাসিড মেটাবলিজম। পত্ররন্ধ্র রাতের বেলায় উন্মুক্ত হয়। দেহ রসালো এবং বাষ্পমোচন এবং আলোক শোষণের হার কম হয়। এরপরে আমি তোমাদের যেটা দেখাবো, ফলন নির্ধারণের কয়েকটি উপাদান। জৈবিক ফলন ইন্টু কে সমান অর্থনৈতিক ফলন। এখানে কে মানে হারভেস্ট ইন্ডেক্স। এই হারভেস্ট ইন্ডেক্স কথাটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডোলান্ড 1962 খ্রিস্টাব্দে। এর সূচকের মান 0 থেকে 1 হয়ে থাকে। ফলন নির্ধারণের সূচকের মান সবথেকে বেশি লক্ষ্য করা যায় পশুর ক্ষেত্রে এবং সবথেকে কম লক্ষ্য করা যায় ধানের ক্ষেত্রে। টেস্ট ওয়েট বলতে কি বোঝায়? কান খুলে শুনে নাও। টেস্ট ওয়েট বলতে বোঝায় 1000টি দানার ওজনকে। সেলিং পার্সেন্টেজ বলতে বোঝায় 100টি দানার ওজনকে। এই দুটো জিনিসই গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে গিয়ে। টেস্ট ওয়েট মানে 1000, সেলিং পার্সেন্টেজ মানে 100। জাস্ট ক্লিয়ার কনসেপ্ট রাখবে, পরীক্ষায় পুরো চাক্কা না বানিয়ে আসবে। পাট গাছের ফলন নির্ণয়ের সূত্র হচ্ছে NR দাস 1968 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে। y সমান 2πRh - 20 × p/20। আখের ফলন নির্ধারণের সূত্র। আখ উৎপাদন সমান প্রতি হেক্টর নমনীয় ইক্ষুদণ্ডের সংখ্যা কিন্তু ইক্ষুদণ্ডের গড় ওজন। আমি তোমাদের ক্ষেত্রে বারে বলছি, এতক্ষণ পর্যন্ত তোমাদের যে জিনিসগুলো আমি তোমাদেরকে এখানে দেখালাম, প্রত্যেকটি জিনিস তোমাদের ক্ষেত্রে তোমাদের জীবনে সেমিস্টার 3 প্রথমবার তোমরা পরীক্ষা দিতে চলেছো, তাই খুবই ইম্পর্টেন্ট। তাই যদি কারোর এখনও পর্যন্ত বই খোলা হয়নি, অন্ততপক্ষে এই জিনিসগুলো দেখে নাও। ইউনিট 1টা কমপ্লিট করে নাও, পুরো 5 নাম্বারটা হাতে রাখো। আমি বলবো না আমি এখানে যা দেখালাম তা হুবহু আসবে। পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার পরে আমার সঙ্গে তুমি আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে যে আমি এখান থেকে বা এই কনসেপ্ট থেকে কোনো কোশ্চেন আসেনি। আশা রাখছি তোমাদের 2026 যারা আমাদের সঙ্গে পরীক্ষা দিয়েছিল তাদেরকে আমি 100% কমন দিয়েছিলাম। তোমাদের ক্ষেত্রে একইভাবে 100% কমন দেবো এই আশা রাখছি আমি। তাই ভিডিওটি তোমরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখলে, তোমাদের এরপরে কোন জিনিসটা করলে তোমাদের সুবিধা হবে অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার ছাত্র জীবনে। ধৈর্য না থাকলে কোনো কিছুতে সফলতা পাওয়া যায় না ভাই। ভালো জিনিস রাতারাতি পাওয়া যায় না, খারাপ জিনিস তুমি রাতারাতি পেতে পারো, কিন্তু ভালো জিনিস পেতে হলে ধৈর্য রাখতে হবে। এবং এতক্ষণ তোমরা যারা ধৈর্য ধরে রেখেছো অবশ্যই একটি লাইক এবং অবশেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ।